নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাড়ির কাছ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য কানাগড়ে। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের হস্তক্ষেপে মজুরি সমস্যার সমাধান হুগলি চুঁচুড়া পৌরসভায়। আসছি বিস্তারিত খবরে। বাড়ির কাছ থেকে ফাঁকা জায়গায় এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত রমেশ মুদালিয়া। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে অভিযোগ মৃতের মায়ের। ঘটনায় মৃতের স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার সকালে হুগলির কানাগড় টাওয়ার বাগানে বাড়ির কাছেই ফাঁকা জায়গায় স্থানীয় বাসিন্দা রমেশ মুদালিয়ার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের মায়ের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। পুলিশ সূত্রে খবর, তার শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ রমেশের স্ত্রী ও শাশুড়িকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয় সূত্রে খবর, রমেশ ও ভারতীর বছর 10 আগে বিয়ে হয়। তাদের 8 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। মাস 6 আগে তারা টাওয়ার বাগানে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। রমেশের মায়ের দাবি, ব্যান্ডেলের একটি ছেলের সঙ্গে বৌমা ভারতীর বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। তারপর থেকেই সংসারে অশান্তির সূত্রপাত। অভিযোগ, ভারতী তার প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে রমেশকে খুন করেছে। মেরে দিয়েছে করে শুনতে পেরেছি, আমি দেখি মরে পড়ে আছে ওখানে। আর এতে এই বউদেরকে জিজ্ঞেস করছি, এরা বলছে আমরা জানি না করেছে। এরাই সব করেছে, এই মা বেটি এরাই সব করেছে। ওই ছেলেটাকে ভালোবাসা করে, একটা ছেলেকে, মৌলি ছেলেকে, বিকাশ করে ওর নাম আছে, ওই ছেলেটাকে রেখে, কেন ওই ছেলেটা গুন্ডাবাজি করে, ওই ছেলেটাকে রেখে এই করেছে। ভালোবাসা কার? ভারতী মানে জামুনের বউ, ও এক জায়গায় ভালোবাসা করছে, ওই ছেলেটা রেখে এই কাণ্ড করেছে। আমরা তো এই ছুটে এসে আমরা দেখি, আমরা তো ওর বাড়িতে কখনো আসা যাওয়া আমরা করি না। কি করতো ছেলেটা, কি করতো কাজ? কে ও তো কাজ কিছু করতো না। আগে তো করছিল ওই সিমেন্ট বালু সব, মানে ওইগুলো তুলছিল, আর কাজ করে না, এমনি ছিল। আর ওর বউটার যখন কীর্তি জেনে গেছে, ওর মন তো পুরো ভেঙেই গেল। ও বললো কি, মা আমি থাকবো না আমার বউর সঙ্গে, আমাকে আলাদা করে দাও। তো ওর মধ্যেই দেখছি এই বুধবারে কথা হয়েছে আলাদা করে দাও বলে, এই আজকে ঘটনাগুলো হয়েছে। ওর আগে ওর বউ কি করেছে, শাখা পোলা সব আগেই ভেঙে দিয়ে এই আজকে শুনছি এমনি মারা গেছে, করে পড়ে আছে। কিভাবে মেরেছে কিছু জানতে পেরেছেন? আমরা কিছু জানতে পারিনি স্যার। আমরা এসে লাশ আমি দেখতেই পাচ্ছি না, লাশ দেখলে আমার মাথা পুরো ঘুরে পড়ে গেছি। ওর বউ এখন কোথায়? ওর বউ তো আবার পুলিশকে ডেকে আমি ওর বউকে পাঠিয়ে দিয়েছি। সকালে শুনছি কি এমনি রমেশ পড়ে আছে, মরে গেছে। তা আমরা দৌড়িয়ে দেখতে এসেছি, তো এই অবস্থা, আমরা কাছে যাইনি, ভয়তে মাথা ঘুরে পড়ে গেছে। তারপরে দেখছি ওই মেয়েটাকে আমরা বললাম কি মার্ডার এমনি করে নিয়েছে, ও মেয়েটা বলছে আমি ওই ছেলে জানি, ওই করিয়েছে, আমি ডাকবো, ওকে জিজ্ঞেস করো, সব বলছিল। জিজ্ঞেস করতে করতে মেয়েটা বাহানা করতেছিল। আর ওই ছেলেটা আমার ছোট ছেলে মেজো ছেলেকে মিশিয়ে দেখিয়েছিল এই টাওয়ার মাঠে, আর ধমকিও দিয়েছিল কি তোদেরকে আমি মার্ডার করিয়ে দিব। ওই মেয়েটাই রেখেছে ওই ছেলেটাকে। ওর সঙ্গে সম্পর্ক আছে বলতে পারছি? হ্যাঁ, ওর সাথেই সম্পর্ক আছে। ওই মেয়েটা গাড়ি বাড়ি সব কিছু ওকে নিয়ে দিয়েছে। কি নাম ছেলেটার? ওই ছেলেটার নাম আছে বিকাশ। এদিন সকালে প্রাতঃভ্রমণকারীরা বাড়ির কাছে একটি ঝোপে রমেশের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনাটা হয়েছে আমাদের এখানে একজন ছেলে, লোকালি ছেলে, তিনি মার্ডার হয়েছেন এবং ঘটনাস্থলে কিছু মদের গ্লাস, দেশলাইয়ের কাঠির টুকরো সমস্ত পাওয়া গেছে। তা আমরা খোঁজখবর নিয়ে জানলাম যে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস অপকরণে যেখানে ঘটনা ঘটেছে সেখানে সমস্ত একদম তন্ন করে সমস্ত তল্লাশি চলছে। ইতিমধ্যেই যে মারা গেছে তার বউ এবং তার শাশুড়িকে ইতিমধ্যেই আমাদের ব্যান্ডেল টিভিতে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে ওনার যে মারা গেছে তার যে বউ, তার সঙ্গে কারো বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং যে বিবাহ বহির্ভূত সম্পর্ক যার সাথে ছিল সে হয়তো এই কাজটার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকৃত দোষী
অতি সত্বর অ্যারেস্ট হবে, এটাই আমরা দাবি করেছি। চন্দননগর পুলিশ কমিশনারেটের এসএপিডিডি সুমন চট্টোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দমকল দফতর ফোন না তোলায় সর্বস্ব পুড়ে ছাই, মাথায় হাত চুঁচুড়ার আনন্দমঠ এলাকার মণ্ডল পরিবারের। দমকল দপ্তর ফোন না তোলায় সর্বস্ব খোয়াতে হল মণ্ডল পরিবারকে। চুঁচুড়ার আনন্দমঠ এলাকার বাসিন্দা দিলীপ মণ্ডল গতকাল সন্ধ্যায় বাজারে বেরিয়েছিলেন। সেই সময় তার স্ত্রীও পাশের একটি বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে কেউই ছিলেন না। হঠাৎই এলাকাবাসীরা দেখেন দিলীপ বাবুর ঘরের মধ্যে থেকে আগুনের শিখা বের হচ্ছে। চিৎকার চেঁচামেচি করতেই পাশ থেকে ছুটে আসেন দিলীপ বাবুর স্ত্রী। এরপরই স্থানীয় যুবকরা আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি স্থানীয় যুবক অজয় মহান্তি দমকল দপ্তরে ফোন করেন। তবে তার অভিযোগ, তিনি বারংবার দমকল দপ্তরে ফোন করলেও দমকল দপ্তরের তরফ থেকে ফোন রিসিভ করা হয়নি, যার ফলেই মণ্ডল পরিবারকে সর্বস্ব খোয়াতে হলো। দমকলকে 3 বার ফোন করেছি, দমকল কোনো ফোন রিসিভ করেনি। বাধ্য হয়ে আমি চুইজো থানাকে ফোন করেছিলাম, প্রশাসনও এসেছিল, প্রশাসন এসে সব কিছু দেখে যায়, সহযোগিতা করেছে। কিন্তু এখানে যদি আমাদের এই এলাকার প্রায় 50 থেকে 60টা ছেলে মিলে আগুনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। দমকল হলে হয়তো এত ক্ষতি হতো না, ঠিক আছে। এটা সমস্যা যে আমাদের যদি ফায়ার ব্রিগেড যদি একটু অ্যালার্ট হয়, মানুষের পাশে থাকতে পারে, তাহলে কিন্তু আমরা অনেক কিছু বাঁচাতে পারি। কিন্তু ফায়ার ব্রিগেড একদম অ্যালার্ট ছিল না, ওরা ফোনই রিসিভ করেনি। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখ। ল্যান্ডলাইনে ফোন করেছে, ল্যান্ডলাইনে ফোন করেছে। মোবাইল নাম্বার তো ওরা কাউকে দেয় না যে ওদের ফোন করবো, যে মোবাইলে যে আমরা তাকে পাবো। কিন্তু ল্যান্ডলাইনে আমরা ফোন করেছি, 3বার ফোন বেজে গেছে। বাধ্য হয়ে আমরা থানাকে ফোন করেছি যে আমরা ফায়ার ব্রিগেড পাচ্ছি না, আমাদের এত ছেলে করছে। যে কোনো সময় ছেলেগুলোও তো বিপদ হতে পারতো, যারা নিবাতে গেছে ইলেকট্রিক হতে পারতো, গ্যাস বাস্ট করতে পারতো। ছেলেগুলোও তো প্রচণ্ড রিস্ক ছিল, সেই রিস্ক নিয়েও ছেলেগুলো কাজ করেছে। কিন্তু কিছু বাঁচানো যায়নি। কিছু বাঁচানো যায়নি, কি বাঁচানো গেছে অবশ্যই। এই বাড়িটাকে বাঁচানো গেছে, যদি ওই বাড়িটা থেকে এই বাড়িটা লাগতো, এই বাড়িটা পড়ে বাঁচানো গেছে। একটা বাড়ি পাশের বাড়িটাকে বাঁচানো গেছে। যে বাড়িটায় আগুন লেগেছিল তার সর্বস্বই পুড়ে গেছে, তার সর্বস্ব শেষ হয়ে গেছে। এই দমকল যদি ঠিক ফোন রিসিভ করে পৌঁছাতে পারতো এসে, তাহলে কি হয়ে যেত? অবশ্যই পুরোটা পারি। তাই দমকলের সঙ্গে আমরা মানুষ এক তো হতে পারি না। দমকল যদি 1000%, আমরা 1%। তবে এলাকার জোনা 50 ছেলে আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন, কিন্তু ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ছাই। দিলীপ বাবু বলেন, আমি বাজারে গিয়েছিলাম, ফিরে এসে দেখি এই অগ্নিকাণ্ড। তবে কোথা থেকে আগুন লাগলো বুঝে উঠতে পারছি না। ছিলাম না কেউ, বুঝলে, এবার হঠাৎই আগুন লেগে গেল। এবার দেখার পরে দেখাচ্ছে আমার বাড়ি এসে আগুন লেবুতে পারলাম। এবার সব পুড়ি সব শেষ হলো আমাদের বাড়ি। তখন বাড়িতে কেউই ছিল না? কেউ ছিলাম না আমার বাড়িতে। আচ্ছা, টাকা পয়সা যা ছিল সব শেষ। কোথায় গেছিলেন? কাগজপাতি যেখানে ছিল, আমরা গেছিলাম দোকানে। আচ্ছা, ঘরে কি কিছু জ্বলছিল ফলছিল সেরকম কিছু? কিছু জ্বলছিল না। আমার আধার কার্ড ছিল, জমির মানে করবো সে সবগুলো ছিল। তারপরে ছেলের জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, তারপরে আধার কার্ড, ব্যাংকের বই, এসবগুলো সবই ছিল। সবই পুড়েছে? হ্যাঁ, সবই কিছু। ভোটার কার্ড যেখানে যা ছিল, প্রমাণপাতি যেখানে যা সব শেষ। টাকা পয়সা 2-3 লাখ টাকার বেশি ছিল, সব শেষ হয়ে গেছে। মানে এখন কি একদিনের চলার মতনও কিছু না নেই? না, কিছু নেই, একদিন চলার মতন তাও কিছু নেই। ঘরের ভেতর যা ছিল সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুর ইএসআই হাসপাতাল সংলগ্ন এলাকায় 3টি চন্দ্রবোরা সাপ, আতঙ্কিত রোগীর পরিজনেরা। অবশেষে সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং উদ্ধার করেন সাপগুলিকে। শ্রীরামপুর ইএসআই হাসপাতাল চত্বর থেকে উদ্ধার 3টি চন্দ্রবোরা সাপ। প্রসঙ্গত, শ্রীরামপুর ইএসআই হাসপাতাল সংলগ্ন কর্মী আবাসন এলাকায় রয়েছে ঘন ঝোপঝাড়। সেখানেই শিকারের খোঁজে সাপের আনাগোনা। এদিন সকালে স্থানীয়রা একটি বড় চন্দ্রবোরা সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ওঠেন। এই রাস্তা ধরেই ইএসআই হাসপাতালে রোগী নিয়ে যাতায়াত করেন রোগীর পরিজনেরা। এদিন হঠাৎ ওই সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পশুপ্রেমী তথা সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেওয়া হয় সাপ উদ্ধারের জন্য। ঘটনাস্থলে উপস্থিত হয়ে চন্দনবাবু 3টি চন্দ্রবোরা সাপ উদ্ধার করেন। তবে আরো সাপ রয়েছে বলেই জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে পরিবেশ থেকে সাপের সংখ্যা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে খাবারের খোঁজে লোকালয়ে দেখা যাচ্ছে এই সাপগুলিকে। তাদের না মেরে যথাযোগ্য স্থানে ছেড়ে দেওয়া উচিত।
তবেই প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করে, আমি সাপটা ধরি। এখান থেকে তিনটে চন্দ্রবোড়া বিভিন্ন জায়গা থেকে ধরি এবং যে অঞ্চলে এই ইএসআই হসপিটালটা আছে সেখানে প্রচুর ঝোপঝাড়, ওয়েটল্যান্ড এবং খাবারের অনেক ওয়েস্ট পড়ে, তাতে ইঁদুর খেতে আসে এবং ইঁদুর খেতে সাপ চলে আসে এবং এই ইঁদুর এর প্রিডেটার হচ্ছে সাপ। আর এই চন্দ্রবোড়া 40 থেকে 45টা পর্যন্ত বাচ্চা দেয় এবং এরা ডিম পারে না, সরাসরি বাচ্চা দেয়। এবং বর্তমানে যে এই সাপের যে প্রিডেটার সেগুলোর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, ফলে হচ্ছে কি সাপ স্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে এবং ওদের যে আশ্রয়স্থল ক্রমশ কমে যাচ্ছে, ফলে আমরা দেখতে পাচ্ছি। নাহলে সাপ কোনোদিনই মানুষের কাছাকাছি আসে না বা থাকে না। অত্যন্ত আমরা যেমন ভয় পাই তার থেকে সাপ অনেক বেশি ভয় পায়, এই কারণে সাপগুলোকে দেখা যাচ্ছে এবং সাপগুলোকে নিয়ে তার যে স্বাভাবিক পরিবেশ আবার সেখানে ছেড়ে দিতে হবে। এবং সাপকে না বাঁচাতে পারলে একজোড়া ইঁদুর বছরে 1250টা বাচ্চা করে। স্ট্যাটিস্টিক্যালি 4 ভাগের 1 ভাগ শস্য ইঁদুর খেয়ে নষ্ট করে। এবং সাপ কামড়ালে যে অ্যান্টিভেনাম সিরামটা দেওয়া হয় সেটাও কিন্তু সাপের বিষ থেকেই তৈরি হয় এবং এর একটা এছাড়াও মেডিসিনাল ভ্যালুজ আছে, ফলে সাপকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। অন্যদিকে এ প্রসঙ্গে রোগীর এক আত্মীয় জানান, সকালে বিষধর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ি। এই পথ দিয়েই সকাল বিকেল রোগী নিয়ে যাতায়াত করতে হয়। রাতের অন্ধকারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আরো সজাগ থাকতে হবে। এরকম জায়গায় তো মানে এই ধরনের যে সাপ দেখা যাবে এটা ভাবাই যায় না, এটা অস্বাভাবিক একটা ঘটনা দেখা গেল। আমিও তো মাকে ভর্তি করে দিয়েছি এখানে কদিন, আমি পেশেন্টের বাড়ির লোক, আমি দেখতে আসছি। তা এই জায়গায় এসে দেখে এরা যে ধরেছে দেখে আমার তো খুবই মানে লাগলো, মানে যে এইরকম হসপিটালের মধ্যে এরকম সাপ। হসপিটাল কর্তৃপক্ষের আরো সতর্ক হওয়া উচিত ছিল। এই যে জঙ্গল অবশ্য বেড়ে গেছে, দরকার আছে। এই জঙ্গল করে রাখা কোনো রকম ভাবেই উচিত নয়। আতঙ্কিত আপনারা কি? রোগীর পরিবারের থেকে আপনারা আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত। বলার মধ্যে আমার এখানে কি বলবো বলুন, আমি তো মানে পেশেন্ট নিয়ে এসেছি, যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে সেই ব্যবস্থাটা রাখাটাই মানে আমার যুক্তি। এ বিষয়ে ওই আবাসনের বাসিন্দা তথা হাসপাতালের এক কর্মী জানান, জমিটি ঢালু হওয়ার কারণে বছরের বেশিরভাগ সময়ই এখানে জল জমে থাকে, যার দরুন বহুদিন ধরেই বিষাক্ত সাপের আনাগোনা শুরু হয়েছে। পাশাপাশি জঙ্গল পরিষ্কার প্রসঙ্গে তার মত, বিস্তীর্ণ এলাকা, তাই একদিকে জঙ্গল পরিষ্কার করতে করতেই অন্যদিকে আগাছা বেড়ে ওঠে। হসপিটাল কর্তৃপক্ষ বলতে সুপার স্যার যথেষ্ট চেষ্টা করছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি জলা জায়গা, সব এই নৌকার মানে ইয়ের মতো, কড়াইয়ের মতো, এখানে সব জল এসে এখানে জমা হয়। তাও উনি এখান থেকে তুলে অনেক বার করার চেষ্টা করছে। আগে আরও জঙ্গল ছিল, ঠিক আছে, জঙ্গল একদিক দিয়ে কাটতে যাচ্ছে আর একদিক দিয়ে হতে শুরু হয়ে যাচ্ছে, এত জলা জায়গা। তার জন্য এখানে রেসিডেন্সিয়াল যারা আছে তাদের অসুবিধা হচ্ছে। সুপার স্যার ভাবছে অনেক কিছুই করার চেষ্টা করছে, কিন্তু পেরেও উঠছে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষের এ বিষয়ে আরো সচেতন হওয়া উচিত বলেই অভিমত সকলের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতির পর থাকছে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের হস্তক্ষেপে মজুরি সমস্যার সমাধান হুগলি চুঁচুড়া পৌরসভায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandan Nagar. All are just half an hour distance by car.
Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। অবশেষে সমস্যা মিটল হুগলি চুঁচুড়া পৌরসভার। অস্থায়ী কর্মীদের বকেয়া 2 মাসের মজুরির দাবিতে টানা 20 দিন ধরে কর্মবিরতি পালনের জেরে অবশেষে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের হস্তক্ষেপে মিটল সমস্যা। অবশেষে সমস্যা মিটল হুগলি চুঁচুড়া পৌরসভার। বকেয়া 2 মাসের মজুরির দাবিতে টানা 20 দিন ধরে কর্মবিরতি পালন করে আন্দোলনে সামিল হয়েছিলেন এই পুরসভার অস্থায়ী শ্রমিক কর্মচারীরা, যার জেরে নাগরিকেরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। প্রশাসন হস্তক্ষেপ করলেও বকেয়ার দাবিতে অনড় থেকে কাজে যোগ দিচ্ছিলেন না কর্মীরা। অবশেষে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের হস্তক্ষেপে মিটল সমস্যা। শুক্রবার সকালেও পুর গেটে অস্থায়ী শ্রমিকেরা জমায়েত হয়েছিলেন। মজুরির দাবিতেই চলছিল আন্দোলন। সকালেই অবশ্য পুরসভার সভাঘরে ঢুকে যান বিধায়ক অসিত মজুমদার। তিনি পুরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধান সহ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এরপর শ্রমিক প্রতিনিধিদের সেখানে ডেকে পাঠানো হয়। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনার পর বেরিয়ে আসেন সকলে। তারপরই মাইক হাতে বিধায়ক ঘোষণা করেন আগামী মঙ্গলবারের মধ্যে সকল অস্থায়ী শ্রমিক কর্মীরা 2 মাসের বকেয়া মজুরি পেয়ে যাবেন। এজন্য সরকার 3 কোটি টাকা ধার দিচ্ছে পৌরসভাকে।
তারপরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন শ্রমিকেরা। আমি বেশি কথা বলবো না, আমি শুধু বলি যে যেভাবে আপনারা আন্দোলন করলেন, আপনাদের মধ্য দিয়ে শ্রমিক ঐক্য যে অটুট, আপনারা সেটা প্রমাণ করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাই। শ্রমিক কর্মচারীরা দল, রং, ফ্ল্যাগ ছেড়ে একসাথে লড়াই করেছেন। আমি ধন্যবাদ জানাই সৌরভদের মতো ছেলেরা, অসীমদের মতো ছেলেরা, রাধু যেভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। দেখুন, আমরা একটা পরিবার, এই পরিবারের সদস্য আমার সমস্ত ক্যাজুয়াল লেবার। আমি আর আলাদা করে ডিপার্টমেন্ট ভাগ করলাম না। আপনাদের 2 মাসের মায়না আগামী মঙ্গলবারে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, আমরা সরকারের পক্ষ থেকে কথা দিলাম। আমি যারা ইউনিয়নের আমরা কথা দিয়েছিলাম যে আমরা আপনাদের পরিবার, এই পরিবারের পাশে থাকব। সকালে আমাদের 30 জন কাউন্সিলরকে ডাকা হয়েছিল, কাউন্সিলররা বসেছি, পরে পৌর প্রশাসনের কর্তাদের সাথে বসেছি, শ্রমিক নেতাদের সাথে বসেছি, আলোচনা করে আমরা সিদ্ধান্তে এসেছি যে অনেক কষ্ট করেছেন আপনারা 2 মাস। সেই কষ্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন এবং তিনি 3 কোটি টাকা এই পৌরসভাকে ঋণ দিয়েছেন চেয়ারম্যান অমিত রায়কে, এবং অমিতকে সরকারকে একটা লিখিত দিতে হয়েছে যে আমরা ট্যাক্সের মাধ্যমে এই টাকা আগামী বছর আমরা ফেরত দেব। এবং আপনারা লিখে রাখুন যে প্রতি মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে প্রতিটা কর্মচারীর মায়না দিতে আপনারা বিশ্বাস রাখুন এই প্রশাসনের উপর। আমরা আমাদের একটা পরিকল্পনা আমাদের কাউন্সিলরকে নিয়ে বসে, পৌর প্রশাসনকে নিয়ে বসে এবং শ্রমিক নেতাদের নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব। এদিন থেকে আবর্জনা পরিষ্কারের কাজও শুরু হয়ে যায়। বিধায়ক এই আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, শ্রমিকদের নিয়েই আমাদের পরিবার, তৃণমূল সরকার তাদের পাশে আছে। সবকিছুই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অরূপ বিশ্বাস, ববি হাকিম, মুখ্যমন্ত্রীর যৌথ প্রয়াস আমরা সাকসেস হলাম। দেখুন, সবটাই তো মমতা ব্যানার্জির আশীর্বাদ। আর এটা কর্মচারীদের রুটি রুজির প্রশ্ন ছিল। 2 মাস মায়না পায় না এরা, এদের ব্যথা ছিল, তো টায়ার ব্যথার চাইতে এদের ব্যথা অনেক বেশি, এই জন্য ছুটে আসা। অবশ্যই। এরপরে কি রেস্ট নেবেন? চেষ্টা করবো এরকম ঘটনা না ঘটলে। কর্মীদের আন্দোলনের খরচ দিলেন আপনি? এটা বলবেন না, এটা আবার কি? এটা বলছি না আমরা একটা পরিবার, এই পরিবারের মধ্যে হাত গলিয়ে দিলে হবে? চলুন। আজকে কি একটু হলেও শান্তি? হ্যাঁ, অবশ্যই শান্তি। চুঁচুড়া শহরের মানুষ এই জঞ্জাল, শান্তি, অবশ্যই শান্তি, খুব ভালো লাগছে। আন্দোলনকে তো অল টাইম সমর্থন করি আমি আর মমতা ব্যানার্জি। দেখলেন না ডাক্তারদের আন্দোলন, মমতা ব্যানার্জি আন্দোলনের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি, আমরাও আন্দোলনের মধ্যে দিয়ে এমএলএ। অতএব আন্দোলনের পাশে আমরা আছি এবং যতটা পারা যায়, যেটা ন্যায্য আন্দোলন, তার পাশে থাকা দরকার। আমিও ছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লাগাতার প্রতিবাদ মিছিল ও আন্দোলনের জেরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে 3টি জায়গাতে ফুট ওভারব্রিজ ও আন্ডারপাসের কাজ শুরু করেছিলেন ন্যাশনাল হাইওয়েজ কর্তৃপক্ষ।
সেই কাজ প্রায় শেষের মুখে। এই বিষয়ে সন্তোষ প্রকাশ স্থানীয়দের। গত বছর এক নাগারে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর লাগাতার আন্দোলনের ফলে অবশেষে প্রায় শেষের মুখে ফুটওভার ব্রিজ ও আন্ডারপাসের কাজ। প্রসঙ্গত 30 এপ্রিল 2023 থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের 15টি রাস্তার পারাপারের জন্য ওভারফুট ব্রিজ ও আন্ডারপাসের জন্য লাগাতার আন্দোলন করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুর বিধানসভার বিধায়ক বেচারাম মান্না ও হরিপাল বিধানসভার বিধায়ক করবী মান্নার নেতৃত্বে এই ফুটওভার ব্রিজ ও আন্ডারপাসের দাবিতে বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছিল। সেই আন্দোলনের জেরেই ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে শুরু হয়েছে 15টি রাস্তার সংযোগে ওভারফুট ব্রিজ ও আন্ডারপাসের কাজ। বাসিন্দাদের কথা মাথায় রেখেই দ্রুত কাজ সম্পন্ন করার জন্য খুশি সকলেই। এই বেচারাম মান্নার আন্দোলনের দৌলতে হয়েছে। আচ্ছা, আগে থেকে আমাদের আন্দোলন চলেছে। আচ্ছা, হ্যাঁ, এনআরএসে আরো আন্দোলনটা জোর হয়েছে। কিভাবে আন্দোলনটা করলো? আন্দোলনটা আমাদের ঘরোয়াভাবে মসজিদে যাওয়া আসার জন্যে আমরা 4 বছর আগে থেকে ডিএম সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় কল করে দরখাস্ত দিয়ে পাস মোটামুটি হয়ে গিয়েছিল। তারপরে বেচারাম মান্নার উদ্যোগে আর তাড়াতাড়ি হয়ে সুবিধে তেলিপুকুর আজমনগরে টোটাল যে ছেলে মেয়ে স্কুল যায় পলতাগড় স্কুলে, ঠিক আছে, এইখান দিয়ে যেত, এখন রোড হয়ে যাচ্ছে। তখন সিকিউরিটি ছিল যেত, কিন্তু এখন তো এসব নেই। এখন একটাই করে দিচ্ছে, ওটা তপাতে। এটা দীর্ঘ দিনের মানুষের দাবি ছিল, দীর্ঘ 20-25 বছর। ন্যাশনাল হাইওয়ে তো ছোট রোড নয়, তো ওপারে ছেলেমেয়েরা যাবে কি করে, ঠিক আছে। দীর্ঘদিনের আন্দোলনের ফসল এটা। উপকার বলতে বাচ্চাদের জন্য, সবার জন্য খুব ভালো উপকার হয়েছে। তো বেচারাম মান্নার আন্দোলনের জন্য যে আমরা গলাপলটা করে হয়েছে, যে আমরা অনেক সুবিধা পেয়েছি গলাপলটার জন্য। আমাদের বাচ্চাদেরও অনেক সুবিধা হয়েছে, আমাদেরও অনেক সুবিধা হয়েছে। স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করে? হ্যাঁ, এখন রোড দিয়ে যাওয়া আসা করছে। যখন গলাপলটা চালু হয়ে যাবে তখন গলাপল দিয়ে যাওয়া আসা করবে বাচ্চারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সেফ ড্রাইভ সেভ লাইফের পদযাত্রা চলাকালীন হেলমেটবিহীন বাইক চালকদের রাস্তায় দাঁড় করিয়ে ধমক দিলেন হরিপাল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। এর পাশাপাশি সচেতনতায় রাস্তায় লাগানো হলো সেফ ড্রাইভ সেভ লাইফের স্টিকার। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকদের হাতে তুলে দিল হুগলির হরিপাল থানার পুলিশ। এদিন হরিপাল থানা থেকে 20টি মোবাইল ফোন উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। আমি হরিপাল থানার সমস্ত পুলিশ অফিসারদের ধন্যবাদ জানাই, প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমি ফোনটা হারিয়েছিলাম 25শে মে হাওড়া স্টেশন থেকে। তারপর এখানে এসে কমপ্লেন জানাই, তো ওনারা ভীষণ রকম সহযোগিতা করেছেন। সঙ্গে সঙ্গে বলেছেন যে নিশ্চয়ই আপনি ফোন ফিরে পাবেন, যদি না ফোনের পার্টস কোনো আলাদা করা যায় তাহলে নিশ্চয়ই ফিরে পাবেন। দেখুন, এর কিছুদিন আগেও আমরা ফেরত করেছি, ভীষণ ভালো লাগছে। ফোন সত্যি একটা মূল্যবান জিনিস। কত তারিখে হারিয়েছিল? আমার হারিয়েছিল 25শে মে। কোথা থেকে হারিয়েছিল? আমার হাওড়া স্টেশন থেকে হারিয়েছিল। তারপর কি করলেন আপনি? তারপর ওখান থেকে এসে এখানে আমি হরিপালে আমার শ্বশুর বাড়ি, তো হরিপালে এসে এখানে থানায় এসে কমপ্লেন জানাই। ওনারা ভীষণভাবে সহযোগিতা করেছেন, সঙ্গে সঙ্গে ফোনের ব্লক করে দিয়েছিলেন যাতে এটা মিস ইউজ না হয়, এবং খুব কম সময়ের মধ্যেই ফোনটা ফেরত পেয়ে যায়। এর জন্য ওনাদেরকে এখন অসংখ্য ধন্যবাদ লাগছে। আমি ভাবতেও পারিনি যে সত্যি ফোনটা খুঁজে পাবো। হাওড়া স্টেশন থেকে কিছু হারিয়ে গেলে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এখানে অফিসাররা এতটা হেল্প করেছেন আমাদেরকে ফোনটা খুঁজে পেতে, ভীষণ রকম আমি ওনাদের কাছে কৃতজ্ঞ, প্রশাসনের কাছেও কৃতজ্ঞ যে ওনারা আমার ফোনটা ফেরত দিতে সাহায্য করেছেন। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 66%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বাড়ির কাছ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য কানাগড়ে। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের হস্তক্ষেপে
মজুরি সমস্যার সমাধান হুগলি চুঁচুড়া পৌরসভায়। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে।